এক নম্বর প্রশ্ন, ক নম্বর, মহাকর্ষ কি? মহাকর্ষ হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। আমরা জানি যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করতেছে, নিউটন সাহেব কথা বলেন। সুতরাং এই মহাবিশ্ব বলতে কি বোঝায়? এই যে সৌরজগৎ বা এরকম গ্যালাক্সি, ছায়াপথ, এই সব কিছু মিলেই মহাবিশ্ব। এই মহাবিশ্ব সব কিছুই একটা আরেকটাকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। যেমন চন্দ্র আর সূর্যের মধ্যে আকর্ষণ বল, এটা মহাকর্ষ। দুজন মানুষের মধ্যে আকর্ষণ বল, এটা মহাকর্ষ। একটা চেয়ার একটা টেবিলের মধ্যে আকর্ষণ বল, এটা মহাকর্ষ। তারপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর সংজ্ঞা দাও। 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে যদি 1 মিটার দূরে রাখা হয়, তাহলে তারা যে বলে আকর্ষণ করবে তাকেই সাধারণত জি বলে। কেন? কারণ আমরা জানি নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী F = g m1 m2/d²। ওইখানে যদি m1 1 কেজি হয়, m2 1 কেজি হয়, d যদি মানে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে 1 × 1/1² মানে 1 হয়। তার মানে F = g হয়। অর্থাৎ 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর যদি 1 মিটার দূরত্বে রাখা হয়, তাহলে তারা যে বলে আকর্ষণ করবে তাকেই সাধারণত জি বলা হয়। এ আর বি বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল সংক্রান্ত নিউটনের সূত্র বিবৃতি ব্যাখ্যা করতে বলতেছে। এ আর বি বস্তুদ্বয়ের আকর্ষণ সংক্রান্ত নিউটন একটা সূত্র দেন, যে দুটি বস্তুর আকর্ষণ সংক্রান্ত একটা সূত্র প্রদান করেন, যে পৃথিবীর যে কোনো দুইটি বস্তুকে একে অপরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান এদের যে ভর, তাদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। সমানুপাতিক হচ্ছে ভরের, অর্থাৎ ভর বাড়াইলে আকর্ষণ বল বাড়বে। আর বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে দূরত্বের, দূরত্ব বাড়ালে দুটো বস্তু তো আকর্ষণ কমই করবে। ধরো দুটো চুম্বক পাশাপাশি আছে, যে বলে আকর্ষণ করবে। দূরত্ব যদি বাড়ায় দাও, দুটো যদি দূরে রাখো, তাহলে তো কম বলে আকর্ষণ করবে। ঘ নম্বর প্রশ্ন, এ ও বি বস্তুদের মধ্যকার আকর্ষণ বল নির্ণয় করো। আকর্ষণ বল F = g m1 m2/d²। জি এর মান দেওয়া থাকতে পারে, যদি না দেওয়া থাকে, আর যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয়, জি এর মান ব্যবহার না করলেও হবে। জি ইন্টু এই পাশে m1 50, m2 হচ্ছে 30 এবং নিচে হচ্ছে 15 এর স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে জি এর সাথে জি গুণ ওইটা করলেই অ্যান্সার। ওরকম রেখে দিলে অ্যান্সার, যদি ক্যালকুলেটর ব্যবহার করতে বা বড় ধরনের গুণ করতে ভয় পাও আর কি। আর জি এর মান হচ্ছে 6.673 × 10⁻11 একক নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। 2 নম্বর প্রশ্ন, দুইজন পর্যটক ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উপরে একটি বিমানে করে যাচ্ছিল। ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উপরে। প্রথম জনের ভর 60 কেজি দেওয়া আছে, দ্বিতীয় জনের ভর হচ্ছে 80 কেজি। বিমানে করে যাচ্ছে, বলছে ভূপৃষ্ঠে কোন স্থানে জি এর মান 9.8 মিটার/সেকেন্ড অর্থ কি? ভূপৃষ্ঠে কোন স্থানে জি এর মান 9.8 মিটার/সেকেন্ড অর্থ হচ্ছে ওই স্থানে ধরো আকাশ থেকে একটা জিনিস ছেড়ে দেওয়া হলো উপর থেকে, তাহলে সেই জিনিস তো নিচে পড়বে, যেহেতু পৃথিবী আকর্ষণ করবে সেই বস্তুটাকে। তো সেই বস্তুটা প্রতি সেকেন্ডে ওই বস্তুর বেগ 9.8 মিটার করে বাড়বে। ভূপৃষ্ঠে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার/সেকেন্ড অর্থ হচ্ছে ওই স্থানে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার করে বৃদ্ধি পাবে। অর্থাৎ যখন উপর থেকে ছেড়ে দেওয়া হয়, প্রথম সেকেন্ডে 9.8 অতিক্রম করবে, দ্বিতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? ওই 9.8, আগে 9.8 এর সাথে 9.8 যোগ হবে 19.6, তৃতীয় সেকেন্ডে 19.6 এর সাথে আরো 9.8 যোগ হবে, এরকম দূরত্ব অতিক্রম করবে। খ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য কেন? কেন শূন্য? কারণ আমরা জানি বস্তুর ওজন W দ্বারা প্রকাশ করে। ওজন সাধারণত অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। অভিকর্ষ ত্বরণের উপর কিভাবে নির্ভর করে? আমরা জানি W = mg। m মানে ভর, বস্তুর ভর তো কোনো জায়গায় পরিবর্তন হয় না, সুতরাং W নির্ভর করবে g এর উপরে। আবার g হচ্ছে g = gm/d²। বড় হাতের g, বড় হাতের m/d²। হ্যাঁ, বড় হাতের জি হচ্ছে তো জানো মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে পৃথিবীর ভর, আর ডি মানে দূরত্ব, কেন্দ্র থেকে কোনো বস্তুর দূরত্ব। যদি এই বস্তু আমি কেন্দ্রেই রাখি, তাহলে কেন্দ্র থেকে তো দূরত্ব শূন্য হবে, সুতরাং gm/0² শূন্য। তার মানে জি শূন্য হয়ে গেল, অর্থাৎ W = m × g। m যতই হোক জির সাথে শূন্য আকারে, জির সাথে গুণ হয়ে শূন্য হয়ে যাবে, সুতরাং পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয়ে যাবে। কারণ হচ্ছে প্রথম পর্যটকের উপর ক্রিয়ারত অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। অভিকর্ষ ত্বরণ g = gm/d²। m এর মান বসাইতে হবে, পৃথিবীর ভর দেয়া থাকবে, এটা জি হচ্ছে দেয়া থাকবে 6.673 × 10⁻11। m সম্ভবত 5.58 × 10⁻
28 কেজি সম্ভবত। আর ডি মানে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্বটা কি হবে? আমি জানি পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে কেন্দ্র, মানে কোনো বস্তু যদি ভূপৃষ্ঠে থাকে তাহলে দূরত্ব হচ্ছে ব্যাসার্ধটা, আর ভূপৃষ্ঠ থেকে 3 কিলোমিটার উপরে আছে, তাহলে কি হবে? সেই ব্যাসার্ধের সাথে আরো 3 কিলোমিটার যোগ করতে হবে, সেটাকে আবার মিটার করতে হবে, মিটার করে নিচে লিখে সেটার স্কোয়ার করতে হবে। তারপর প্রশ্ন বলছে ঘ নম্বর, প্রমাণ করে যে কোনো নির্দিষ্ট স্থানে পর্যটকদের উপরে ক্রিয়ারত অভিকর্ষ স্তরের মান সর্বদা একই থাকবে। দুইজন পর্যটক, একজনের ভর 60 কেজি, একজনের ভর 80 কেজি, অর্থাৎ এই ভর দুইজনের ভিন্ন হওয়া সত্ত্বেও তাদের উপর ক্রিয়ারত অভিকর্ষ স্তরণ জি একই থাকবে, অর্থাৎ জি নির্ভর করতেছে না কার ভর কত সেটা কেয়ার করতেছে না, অর্থাৎ জি বস্তুর ভরের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? স্থানের উপর নির্ভর করে। বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয়, মেরু অঞ্চলে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম। পরোক্ষভাবে এই কথাই প্রমাণ করতে বলছে যে বস্তুর অভিকর্ষ স্তরণের মান অর্থাৎ বস্তুর ওজন, কোনো বস্তুর ওজন বস্তু নিরপেক্ষ হলে স্থান নিরপেক্ষ নয়, সেটা প্রমাণ করতে বলছে। বইতে সুন্দর করে দেওয়া আছে 59 পৃষ্ঠাতে। 3 নম্বর প্রশ্ন, এ বস্তুর ভর 40 কেজি, বি বস্তুর ভর 20 কেজি, এ ও বি বস্তুর মধ্যকার দূরত্ব 10 মিটার। ওজনহীনতা কি? ওজনহীনতা কি? যখন ওজন আমরা কখন অনুভব করি? যখন পৃথিবীতে আমাদেরকে টানতেছে নিচের দিকে, যখন ওই আমরা ওজন কখন অনুভব করি? পৃথিবী আমাদের নিজের দিকে টানতেছে, যখনই ওই পৃথিবীর আকর্ষণ বলের বিপরীতে যে ঊর্ধ্বমুখী বল, বিপরীতমুখী বল আমাদের উপর ক্রিয়া করে, তখনই আমরা ওজন অনুভব করি। অর্থাৎ আমরা মাটির উপর দাঁড়ায় থাকলে মাটিটা ওই বলটা পৃথিবীর আকর্ষণ বলের বিপরীতে একটা ঊর্ধ্বমুখী বল, বিপরীতমুখী বল প্রয়োগ করে, তখনই ওজন অনুভব করি। কোনো কারণে যদি এই বলটা কাজ না করে তখন সেই অবস্থাকে ওজনহীনতা বলে। যেমন মুক্তভাবে উপর থেকে পড়তে থাকলে কোনো একটা বস্তু তার বিপরীতমুখী কোনো বল ক্রিয়া করে না, তখন বস্তুটা ওজনহীনতা অনুভব করে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ বলা হয় কেন? কেন অভিকর্ষকে মহাকর্ষ বলা হয়? কারণ মহাকর্ষ সংজ্ঞা কি? মহাবিশ্বে যে কোনো দুই বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল তাকে মহাকর্ষ বলে। আর অভিকর্ষের সংজ্ঞা কি? পৃথিবী এবং এর অন্তর্গত যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল তাকে অভিকর্ষ বলে। পৃথিবী কি মহাবিশ্বের ভিতরে নেই? অবশ্যই মহাবিশ্বের ভিতরে আছে। সুতরাং পৃথিবী এবং পৃথিবীর অন্তর্গত একটা মানুষের মধ্যে বল, এটা অবশ্যই মহাকর্ষ বল, কারণ দুইজনই মহাবিশ্বের ভিতরে আছে, কিন্তু এটা কিন্তু অভিকর্ষ বল, কারণ পৃথিবী এবং কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে অভিকর্ষ বলে। সুতরাং বলা যায় এই কথা নিঃসন্দেহে যে সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। আমার আর তোমার মধ্যে যে আকর্ষণ বলটা সেটা অবশ্যই মহাকর্ষ, কিন্তু অভিকর্ষ না। কিন্তু তোমার আর পৃথিবীর মধ্যে আকর্ষণ বল সেটা অভিকর্ষ বল, সাথে সাথে মহাকর্ষ বল। ক নম্বর প্রশ্ন হচ্ছে, এই বস্তুটির ভর 40 কেজি, পৃথিবীর বিভিন্ন স্থানে অপরিবর্তিত থাকলে বস্তুটির ওজন কেন ভিন্ন ভিন্ন হয় ব্যাখ্যা করো। হ্যাঁ, মানে বলতেছে যে ভর 40 কেজি সব জায়গায় একই থাকবে, ওজন কেন পরিবর্তন হয়? ওই যে বইতে কিছু কারণ উল্লেখ করা আছে যে পৃথিবী থেকে উচ্চতর স্থানে গেলে ওজন পরিবর্তন হয়, পৃথিবী থেকে পৃথিবীর ভিতরে গেলে ওজন পরিবর্তন হয়, তারপর আগ্নেয়গতির জন্য ওজনের পরিবর্তন হয়, আকৃতির জন্য সাধারণত ওজনের পরিবর্তন হয়। কারণগুলো জাস্ট উল্লেখ করতে হবে কিছু। বলছে বস্তুদ্বয়ের ভরকে দ্বিগুণ আর মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে এদের মধ্যকার আকর্ষণ বল কিরূপ পরিবর্তন হবে? ভরকে দ্বিগুণ তার মানে প্রথম বস্তুর ভর 80 কেজি করতে হবে, দ্বিতীয় বস্তুর ভর 20 জায়গায় 40 করতে হবে, এবং দূরত্ব 10 জায়গায় অর্ধেক মানে 5 করতে হবে। তখন ওই সূত্র বসাই দিতে হবে যে তখন কত হয়, F সমান gm1 m2/d স্কয়ার। দেখতে হবে যে এই ভরকে দ্বিগুণ করার আগে আর দূরত্বকে অর্ধেক করার আগে কত f ছিল সেটা আগে বের করে নিয়ে তারপরে f2 বের করে f1/f2 তুলনা করলেই হয়ে যাবে, কত গুণ বের হয়ে আসবে। তারপর হচ্ছে, আদনানের বাসায় ফ্রিজ কিছুদিন হলো বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না। আদনান কারণ খুঁজতে গিয়ে, মানে এটা বর্তনী চলবিদ্যুৎ অধ্যায়ের প্রশ্ন, আদনান কারণ খুঁজতে গিয়ে দেখলো যে ফ্রিজের লাইনের ফিউজ নষ্ট হয়ে গেছে। আদনান 5 অ্যাম্পিয়ারের একটি ফিউজ তার লাগানোর পর ফ্রিজের সুইচ অন করতেই ফিউজটা আবার নষ্ট হয়ে গেল। ফিউজ কি? ফিউজ এক ধরনের তার, টিন আর সীসা দিয়ে তৈরি করে। এটার কাজ কি? সাধারণত অতিরিক্ত বিদ্যুৎ এসে আমাদের জন্য যন্ত্রপাতি, বাসার যন্ত্রপাতি নষ্ট করে না দেয়, সে কারণে মেইন লাইনের সাথে কিন্তু এরা শ্রেণীতে লাগানো হয়। সমান্তরালে লাগালে কোনো কাজে আসবে না, শ্রেণীতে লাগানো হয় আর কি। কোনো প্রশ্ন, বর্তনীতে ফিউজ কিভাবে যুক্ত করতে হয়? এটা তো উত্তর হয়ে গেল। কেন শ্রেণীতে যুক্ত করতে হয়? কারণ সমান্তরালে যুক্ত করলে অন্য পাশ দিয়ে বিদ্যুৎ চলে গেল, অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ এসে ফিউজ কোনো কাজেই লাগলো না।
আর শ্রেণীতে যুক্ত করলে কি হবে, বিদ্যুৎকে বলবে বেটা তোমার আমার ভিতর দিয়ে যাওয়াই লাগবে, কারণ অন্য দিক দিয়ে যাওয়ার কোনো পথ নাই। যখনই অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ যাইতে যাবে তখনই নষ্ট হয়ে যাবে, ফলে নিজে মরে অন্যকে বাঁচাবে, শহীদ হবে। অ্যামিটার কি, এটি বর্তনীতে কিভাবে যুক্ত করতে হয়? অ্যামিটার কি, তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়। অ্যামিটার তড়িতের অস্তিত্ব নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে। এভাবে সংজ্ঞা আছে যে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয় তাকে অ্যামিটার বলে। এটা কিভাবে যুক্ত করতে হয়? এটা সাধারণত শ্রেণীতে যুক্ত করলেই হয়, কারণ তড়িতের অস্তিত্ব পরিমাপ করার জন্য বা বিদ্যুৎ আছে কিনা সেটা পরিমাপ করার জন্য অ্যামিটার ব্যবহার করা হয়। তাহলে শ্রেণীতে যুক্ত করলেই বোঝা যায় যে বিদ্যুৎ আছে কিনা এই তারের ভিতর বা এই যন্ত্রের ভিতরে। গণের প্রশ্ন, আদনানে লাগানো ফিউজ পুড়ে যাওয়ার কারণ কি, কিভাবে এই সমস্যা দূর করা যাবে? আদনান কি করছে, আদনানের ফ্রিজের লাইনের ফিউজ নষ্ট হয়ে গেছিল, 5 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাইছে একটা। তো 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগাইলে ফ্রিজের জন্য 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগাইলে তো নষ্ট হবেই, কারণ ফ্রিজের জন্য লাগবে 10 অ্যাম্পিয়ার ফিউজ। তো 5 অ্যাম্পিয়ার ফিউজ যখন লাগাবে তখনই ওই দিক দিয়ে ফ্রিজটা টানবে 10 অ্যাম্পিয়ারের সমপরিমাণ বিদ্যুৎ। বর্তনী ও চলবিদ্যুৎ চ্যাপ্টারের 5 নম্বর প্রশ্ন হলো, আশিকুর একটি পরিবাহের মধ্য দিয়ে 15 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হতে দেন। আর আশিকুরের পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে 40 ভোল্ট। তার মানে আয়ের মান দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার আর ভি এর মান দেওয়া আছে 40 ভোল্ট। ক নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ কি, কোনো পরিবাহের যে কোনো প্রস্থচ্ছেদ মানে কি, মানে ভিতরের জায়গা। প্রথমে একটা পরিবাহের যে কোনো প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় বা চার্জ প্রবাহিত হয় সেটাই হচ্ছে সেই পরিবাহীর তড়িৎ প্রবাহ। খ নম্বর প্রশ্ন হচ্ছে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো? 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? ফিউজ তো সাধারণত ওই অতিরিক্ত বিদ্যুৎ যাতে এসে নষ্ট করে না দেয় যন্ত্রপাতি, সেই জন্য ব্যবহার করা হয়। 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় যে ওই ফিউজের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ারের থেকে বেশি বিদ্যুৎ যদি আসে তাহলে ফিউজটি গলে যাবে, গলে গিয়ে বাড়ির যন্ত্রপাতিকে বা কোনো যন্ত্রপাতিকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবে। 10 কিলো ওম বলতে কি বোঝায়? 10 কিলো ওম, ওম কিসের একক? ওম রোধের একক। তো আমরা জানি একটা সূত্র জানি ওমের সূত্র থেকে যে আই সমান সমান ভি বাই আর। এখানে রোধের কথা বলতে যেহেতু, সুতরাং আর সমান সমান ভি বাই আই, আর এই পাশে নিয়ে আসতে হবে। তো এখানে 10 কিলো ওম, কিভাবে 10 কিলো? আর সমান সমান ভি বাই আই, ভি কত হলে আর আই কত হলে এখানে 10 কিলো ওম হয়। কিলো ওম যেহেতু আছে এটাকে ওম বের করে নিতে হবে। 10 কিলো ওম সমান 10 গুণ 1000 ওম, তাহলে 10,000 ওম হয়। তাহলে 10,000 ওম কিভাবে বানানো যায়? উপরে ভি যদি 10,000 ভোল্ট হয় আর নিচে আই যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে 10,000 ভাগ 1 মানে 10,000 ওম হয়ে যায়। অথবা উপরে যদি 10,000 জায়গায় 1 লক্ষ দেওয়া যায় আর নিচে তড়িৎ প্রবাহ দিতে হবে 10 অ্যাম্পিয়ার, তখন 0 কাটাকাটি করে 10 কিলো ওম বা 10,000 ওম হয়। তাহলে সংজ্ঞা এভাবে দেওয়া যায়, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, ভি যেহেতু বিভব পার্থক্য উপরে আর নিচে আই আছে আর আর সমান ভি বাই আই, তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 10,000 ভোল্ট হয় এবং তার ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সেই পরিবাহীর রোধ হচ্ছে 10 কিলো ওম বা 10,000 ওম। আশা করি পরিবাহী বিদ্যুৎ প্রবাহ সম্পর্কিত ওমের সূত্র দিয়ে বিবৃতি আর ব্যাখ্যা করতে বলতেছে। ওমের সূত্র হচ্ছে তাপমাত্রা স্থির রাখতে হবে। তাপমাত্রা স্থির রাখলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাপমাত্রা কেন স্থির রাখতে হবে? কারণ তাপমাত্রা, তড়িৎ প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। যদি তাপমাত্রা বেড়ে যায় পরিবাহীর, তাহলে পরিবাহীর ভিতরকার অণুগুলো বা পরমাণুগুলো ছোটাছুটি বেড়ে যায়, আর যখন বেশি ছোটাছুটি করবে তখন তার ভিতর দিয়ে বিদ্যুৎ যাইতে কষ্ট হবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ কমে যাবে। কেন যেতে কষ্ট হবে? কারণ ধরো 50 জন মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে, তোমাকে বললো যে একদম চুপচাপ দাঁড়ায় আছে, তোমাকে বললো যে এক দৌড় দিয়ে এদের এই পাশ থেকে ওই পাশে চলে যেতে, তুমি সহজে মাঝখানে ফাঁক ফাঁক দিয়ে দৌড়ে দৌড়ে এই পাশ থেকে ওই পাশে চলে যেতে পারবা। কিন্তু এরকম যদি হয় যে 50 জনই ছুটাছুটি করতেছে তোমার সামনে, তোমাকে বললো যে দৌড় দিয়ে এই পাশ থেকে ওই পাশে চলে যাও, তাহলে কি হবে? তুমি যাইতে গিয়ে কারো না কারোর সাথে বাধা পাবা বা ঠিকভাবে যাইতে পারবা না, কারণ ছোটাছুটি করে কে কোথায় যাচ্ছে, কার সাথে কখন বাধা পাবা, সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে তাপমাত্রা বাড়াইলেই ছোটাছুটিটা বেড়ে যায় অনুপরমাণুগুলোর, তখন ইলেকট্রন যাইতে সমস্যা হয় বা তড়িৎ প্রবাহিত হতে সমস্যা হয় আর কি পরিবাহীর ভিতর দিয়ে। তো সেখানেই বলছে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। সহজ কথা, এক পাশে প্রান্তে যত বেশি বিদ্যুৎ থাকবে, অন্য প্রান্তে এই বেশির তুলনায় যত কম থাকবে তত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। ঘ নম্বরে হচ্ছে উদ্দীপকের পরিবাহের রোধ নির্ণয় করো। রোধ মানে আর এর মান নির্ণয় করতে বলছে।
এখানে আই দেওয়া আছে, ভি দেওয়া আছে। আমরা জানি কি আই সমান ভি বাই আর, অতএব আর সমান আর যেহেতু বের করতে হচ্ছে আর সমান ভি বাই আই। তাহলে ভি কত 40/15, আই সমান 15, তাহলে 40কে 15 দিয়ে ভাগ করলে যা হয় তাই অ্যান্সার। অ্যান্সারের পাশে কি হবে ওম। এরপরে আলোর অধ্যায়ের প্রশ্নগুলো আছে। আলোর অধ্যায়টা একটু ব্যাপকতা বেশি, মানে অধ্যায়টা একটু ভালো করে শিখতে হয়, অন্যান্য অধ্যায় থেকে একটু কঠিন বেশি। তো এই অধ্যায়টার জন্য আলাদা একটা লেকচার তৈরি করা হবে। আজকে এই পর্যন্তই।